চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জমজমাট হয়ে গিয়েছে। যে আগামীকাল 23শে ফেব্রুয়ারি ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই মহাযুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে এবং ভারত কিন্তু তাদের প্রথম ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে তারা জয় দিয়ে শুরু করেছে এবং পাকিস্তান তারা প্রথম ম্যাচ কিন্তু নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে। তো যার ফলে কিন্তু পাকিস্তানের কাছে এই ম্যাচটা, ভারতের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু মরণ বাঁচন। তারা যদি ভারতের কাছে ম্যাচটা হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তারা আউট। আর যদি ভারতকে তারা হারাতে পারে তাহলে কিন্তু টিকে থাকবে এবং ভারতেরও একটা চান্স থাকবে, নিউজিল্যান্ডকে যদি হারাতে পারে তাহলে যেতে পারবে। আর পাকিস্তানেরও কিন্তু সম্ভাবনা থাকবে, যদি পাকিস্তান যদি ভারতকে হারায় তাহলে কিন্তু তাদের সেই সম্ভাবনাটা কিন্তু বেঁচে থাকবে। আর যদি ভারতের কাছে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি এইবারের মতো এখানেই শেষ, পাত্তাড়ি নিয়ে তাদের ঘরে চলে যেতে হবে। তো যদি কম্পেয়ার করা যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে দুই দলের টিম, ওপেনিং জুড়ি থেকে বোলিং লাইন আপ, কারা স্ট্রং আছে, খাতায় কলমে দেখলে যে ভারত এই মুহূর্তে যে ধরনের ক্রিকেট খেলছে সে খাতায় কলমে এবং বাস্তবতার দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আছে ভারত। তবু এটা একটা খেলা, যে একটা ভারত পাকিস্তানের ম্যাচ একটা মহাযুদ্ধের মতন, সেই মহাযুদ্ধে কিন্তু একটু ঘন্টা এদিক ওদিক হলে একটা ভালো টিম, হয়তো ভারত ভারত ভালো টিম, কিন্তু একটু ঘন্টা এদিক ওদিক হলে পাশা কিন্তু পাল্টে যেতে পারে। তো সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে, শুধু খাতায় কলমে ভারত এগিয়ে আছে বলে হালকাভাবে পাকিস্তানকে নিলে কিন্তু হবে না। একদম প্রপার ক্রিকেট খেলতে হবে এবং বুঝে সুঝে কিন্তু সবকিছু চাল দিতে হবে, না হলে কিন্তু একটু ঘন্টা এদিক ওদিক হলে কিন্তু পাশা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যদি সবার মনে থাকে, সেখানেও কিন্তু ভারত অনেকটা স্ট্রং টিম ছিল এবং ভারত চ্যাম্পিয়ন হবে এরকম ধরনের কিন্তু সবাই ভেবে নিয়েছিল, কিন্তু এবং ভারত সেই 317 রান করেছিল, পাকিস্তান সেই রানটা চেস করে দিয়েছিল, মনে থাকবে তো। ক্রিকেট একটা সম্ভাবনার খেল, কোনো কিছু একটুখানটা যদি এদিক ওদিক হয় তাহলে অনেক কিছু অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেইগুলো মাথায় রেখে কিন্তু সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যদি কম্পেয়ার করা যায় ভারত এবং পাকিস্তানের মধ্যে, যে পাকিস্তানে আমরা দেখি যে গত ম্যাচে পাকিস্তানের ওপেনার ফাকার জামান তিনি কিন্তু একজন ইম্প্যাক্ট প্লেয়ার, তিনি যদি ক্রিজে থাকেন এবং 10-15 ওভার খেলেন কিন্তু ম্যাচটাকে তিনি ঘুরিয়ে দিতে পারেন। সেই 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের কথা মনে থাকবে, যে ফাকার জামান একাই কিন্তু পাকিস্তানকে জিতিয়েছিল, তিনি সেঞ্চুরি করে সেই ফাইনালে কিন্তু ভারতকে হারিয়েছিল ফাকার জামান একাই। তিনি সেঞ্চুরি করে কিন্তু পুরো ম্যাচটাকে পাল্টে দিয়েছিলেন এবং পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে কিন্তু তার সব থেকে বড় ভূমিকা ছিল। তো ফকার জামান এমন একজন প্লেয়ার, তিনি ইম্প্যাক্ট প্লেয়ার, তিনি যদি ক্রিজে থাকেন তাহলে কিন্তু অনেকটা পাকিস্তানের সুবিধা হবে। কিন্তু গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছি ফকার জামান ইনজুরি হয়ে গেছেন এবং যা খবর ফকার জামান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি আউট হয়ে গিয়েছেন, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর নেই, তার কিন্তু ইনজুরিটা অনেক সিরিয়াস। তো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি আউট হয়ে গেছেন, তার বদলে এসছে কে, ইমামুল হক। তার বদলে তার রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে ইমামুল হককে। যদি ধরে নেওয়া যায় ইমামুল হক এবং বাবর আজম দুজনেই ওপেন করবে পাকিস্তানের দিক থেকে, তো দুজনের কিন্তু সেই রকম ইম্প্যাক্টফুল প্লেয়ার নয়, তারা দুজনে কিন্তু শুরু করে সেই স্লোলি শুরু করে, তারা সেই রকম ধরনের যে 10 ওভারে পাওয়ার প্লে একটু মেরে কেটে খেলবো, খেলে একটু রান রেটটাকে বাড়াবো, সেই রকম ধরনের তারা সেই রকম ধরনের প্লেয়ার নয়। বাবর আজম এবং ইমামুল হক দুজনেই কিন্তু সেই রকম ধরনের প্লেয়ার, তারা কিন্তু অনেকটা বল খেলে, খেলে তারপরে সেট হওয়ার পরে কিন্তু তারা মারা শুরু করে বা রান রেট তাকে বাড়াবার চেষ্টা করে। তো সেই হিসেবে দেখতে গেলে পাকিস্তানের কিন্তু ওপেনিং জুড়ে একেবারে কমজোর এবং পাওয়ার প্লেতে তারা সেই রকম ফায়দা কিন্তু তুলতে পারবে না, যে ফকার যেমন যে রকম ফায়দা তুলতো সেটা কিন্তু এই ইমামুল হক আর বাবর আজম যদি ওপেনিং করে তাহলে ফায়দা কিন্তু তুলতে পারবে না। তারপরে যদি দেখা যায় ওয়ান ডাউনে থাকছে সাউথ শাকিল এবং 4 নম্বরে মোহাম্মদ রিজওয়ান, তিনি ক্যাপ্টেনও বটে এবং উইকেট কিপার। তো সাউথ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান এরা কিন্তু ভালো ফর্মে আছে এবং দুর্দান্ত, স্পেশালি মোহাম্মদ রিজওয়ান তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে আছে
এবং যে ট্রাই সিরিজ হয়েছিল সেই ট্রাই সিরিজে কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে একটা বিশাল বড় একটা রান চেস করেছিল পাকিস্তান টিম, সেখানে কিন্তু মোহাম্মদ রিজওয়ান এবং সলমান আগা দুজনে কিন্তু সেঞ্চুরি করেছিল, করে কিন্তু সেই রানটা চেস করে 350+ রান কিন্তু চেস করে বিশাল রেকর্ডের রান চেস করে কিন্তু তারা জিতেছিল। তো মনে থাকবে যে আহ, রিজওয়ান এবং সলমান আগা কিন্তু দুজনেই দুই ফর্মে আছে, 5 নম্বরে সলমান আগা থাকছে। এবং তারপরে যদি দেখা তাইব তাহির, কুসদিল শাহ কিন্তু তিনি একজন ইম্প্যাক্টফুল প্লেয়ার, তিনি আসেন ধুমধারাক্কা কিন্তু মারেন, তো তার দিকেও কিন্তু নজর থাকবে। এবং সাইন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রাউফ কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি পুরোপুরি ফিট ছিলেন কি ছিলেন না সেইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে, কারণ শেষের দিকে তিনি সেই রকম ভাবে ভালো বল করতে পারেন না। এবং প্রচুর রান কিন্তু তিনি কনসিভ করেছেন, প্রায় 10 ওভারে 83 রানের মতন দিয়েছেন, মানে বিশাল রান তিনি কনসিভ করেছেন। তো তার ফর্ম নিয়ে কিন্তু সন্দেহ আছে, সেই রকম ফর্মে তিনি কিন্তু নেই। এবং স্পিন বোলার হিসেবে কিন্তু আবরাম আহমেদ আবরার আহমেদ, তো আবরার আহমেদ সেই রকম ইম্প্যাক্টফুলি কোনো বোলিং করতে পারেননি। তো এদিক থেকে পাকিস্তানের দিক থেকে গেল। এবং ইন্ডিয়ার যদি দেখি, ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে যে ম্যাচ নিয়ে খেলেছিল কিন্তু সেই টিম কিন্তু থাকবে। তো এখানে রোহিত শর্মা এবং শুভমান গিলের জুড়ি কিন্তু দুর্দান্ত। অ্যাজ পার কম্পেয়ার করা যায় যদি পাকিস্তানের সঙ্গে, তো পাকিস্তানের ওপেনিং জুড়ি থেকে ভারতের ওপেনিং জুড়ি অনেক গুণ কিন্তু এগিয়ে থাকবে। রোহিত শর্মা যে ধরনের পাওয়ার প্লেতে যে ধরনের ফায়দা তোলার চেষ্টা করেন, পাকিস্তানের ওপেনাররা কিন্তু সেটা পারবে না। তো সেই দিক থেকে কিন্তু ওপেনিং দিক থেকে ভারতের ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা অনেক গুণ এগিয়ে আছে। এবং ওয়ান ডাউনে এবার যদি দেখা যায় বিরাট কোহলি কিন্তু সেই স্পিন বলের কিন্তু সেই একটা তার অসুবিধা চলছে এখনো পর্যন্ত, সেইটা তিনি ভালো করে সলভ করতে পারছেন না। সেই লেগ স্পিনারের বলে কিন্তু বারবার তিনি আউট হচ্ছেন। সে এখনো গত ম্যাচেও দেখলাম সেই রিশাদ হোসেনের বলেও কিন্তু তিনি আউট হয়ে গেছেন। তো বিরাট কোহলির এইটা যদি সমাধান না হয় তাহলে কিন্তু ভারতীয় টিমের জন্য এটা ভালো লক্ষণ নয়। এবং 4 নম্বর 5 নম্বরে যদি কি ভারতের 4 নম্বরে কি শ্রেয়াস আয়ার এবং 5 নম্বরে কিন্তু আহ অক্ষর প্যাটেলকে পাঠানো হচ্ছে, কখনো KL রাহুলকে পাঠাচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আহ পাকিস্তানের 4 নম্বর 5 নম্বর রিজওয়ান এবং সলমান আগা দুজনেই কিন্তু এগিয়ে আছে, তারা দুজনে দুর্দান্ত ফর্মে আছে। ভারতেরও কিন্তু শ্রেয়াস আয়ার এবং অক্ষর প্যাটেল তারাও ফর্মে আছে। তো তার সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু রিজওয়ান এবং সলমান আগা কিন্তু এদের দুজনের থেকে মানে একটু হলেও এগিয়ে আছে। তারপরে যদি বোলিং লাইন আপে যদি দেখি তাদের 3জন কিন্তু ফাস্ট বোলার আছে, শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হারিফ শাহ। তো শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ যে 3 বছর বা 2 বছর আগে তারা যে ধরনের ফর্মে ছিল, এখন কিন্তু তারা সেই রকম ধরনের ফর্মে নেই। তো এইটাই কিন্তু ভারতের জন্য একটা সুবিধা। এবং রোহিত শর্মা স্পেশালি কিন্তু লেফট হ্যান্ডার বলে কিন্তু একটু অসুবিধা হতো, এখন আর হয়তো হচ্ছে না। যে গত ম্যাচে আমরা দেখেছি সে পাকিস্তান সেইটা কিন্তু মাথায় রেখে তারা আহ মুস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং করেছেন, কিন্তু তাকে সেখানে রোহিত শর্মা কোনো অসুবিধা হয়নি, তিনি ভালোভাবেই কিন্তু খেলেছেন। তো শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ দুজনেই কিন্তু সেই রকম ফর্মে নেই। তো ভারতের প্লেয়ারদের কিন্তু এদের বিরুদ্ধে খেলতে এসে আগে যে অসুবিধাটা হতো, 3 বছর আগে যেরকম ধরনের অসুবিধা হতো, কিন্তু এখন আর সেই অসুবিধাটা হবে না, তারা ভালোভাবেই খেলতে পারবে। এবং হারিস রাউফের কথা বললাম, হারিস রাউফ কিন্তু পুরোপুরি ফিট নেই, তিনি প্রচুর রান কনসিভ করেছে গত ম্যাচে। তো আহ, তার বলও কিন্তু ভারতীয় ব্যাটাররা আরামসে খেলবে, এটাই বিশ্বাস। এবং ভারতীয় স্পেশারদের কথা যদি বলি, শামি কিন্তু সেই পুরানো ফর্মে আস্তে আস্তে ফিরে আসছে। গত ম্যাচে কিন্তু আমরা দেখেছি 5 উইকেট তিনি নিয়েছেন। এবং শামিকে আশা করা যায় যে শামি সেই পুরানো রিদমে ফিরে আসছেন। এবং সঙ্গে সঙ্গে হার্ষিদ রানাও কিন্তু তিনি 3 উইকেট নিয়েছিলেন, তিনিও মোটামুটি পারফরমেন্স করছে। তার সঙ্গে আছে হার্দিক পান্ডিয়া। তো ভারতের স্পেসারটা কিন্তু ঠিক আছে, যে স্বামী যদি পুরানো ফর্মে ফিরে আসে তাহলে কোনো কথাই হবে না। সঙ্গে সঙ্গে যদি দেখি স্পিনারদের নিয়ে কম্পেয়ার যদি করা যায়, তো ভারতীয় স্পিনাররা কিন্তু কয়েকশো গুণ কিন্তু এগিয়ে আছে পাকিস্তানের স্পিনারদের থেকে।
কারণ ভারতের কাছে সেই কোয়ালিটি স্পিনার আছে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, তিনজনকে যদি খেলায়, তিনজনে কিন্তু পাকিস্তানের স্পিনারদের থেকে অনেক গুণ, কয়েকশো গুণ এগিয়ে থাকবে। পাকিস্তানের স্পিনারদের মধ্যে আবরার আহমেদ থাকছে এবং সালমান আলী আগা থাকছেন, এই দুজনে, তো দুজনের মধ্যে সেই রকম কিন্তু কোয়ালিটি সেই রকম ধরনের নেই এবং তারা সেই রকম ইম্প্যাক্টফুল কিন্তু পারফরমেন্স এখনো পর্যন্ত করতে পারেনি। তো যার কারণে কিন্তু ভারতীয় স্পিনাররা কিন্তু কয়েকশো গুণ এগিয়ে থাকবে এবং যদি যদি দেখা যায় অ্যাজ পার কম্পেয়ার করা যায়, তো ভারত কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে এবং খাতায় কলমের ভিত্তিতে দেখতে গেলে কিন্তু পাকিস্তানের থেকে অনেক গুণ এগিয়ে আছে। কিন্তু যেই বললাম, যেটা বললাম যে ক্রিকেট কিন্তু একটা অনালা, যে যেখানে অনেক কিছু সম্ভাবনা, যে একটুখানটা যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু পাশা কিন্তু পাল্টে পাল্টে যেতে পারে। তো সেইগুলো মাথায় রেখে কিন্তু ভারতকে সাবধানে খেলতে হবে, যেহেতু পাকিস্তান সামনে আছে, পাকিস্তান, তো সেহেতু ভারতকে সাবধানে খেলতে হবে এবং খাতায় কলমে এবং পারফরমেন্সের ভিত্তিতে দেখতে গেলে ভারত কিন্তু অনেক গুণ এগিয়ে আছে পাকিস্তানের থেকে। তো আশা করা যায় এই ম্যাচটাও কিন্তু ভারত ভালোভাবে জিতবে এবং সেমিফাইনালে, এই ম্যাচটা জিতলেই কিন্তু ভারত সেমিফাইনালে চলে যাবে, পাকিস্তানের কিন্তু বিদায় হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তো ভারত এইটাই ভাবা যায় যে ভারত এই ম্যাচটা ভালোভাবে জিতবে এবং সেমিফাইনালে পৌঁছে যাবে।